সম্মানিত দর্শক, রাজনীতিতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে চলছে। অনেকগুলো শব্দ ফিসফাস করে উচ্চারিত হচ্ছে, যেগুলো রীতিমতো আতঙ্কের, যেগুলো অস্বস্তির, এবং অনেকগুলো ঘটনা দৃশ্যমান, যে ঘটনাগুলো ঘটছে অথচ সেগুলো ঘটার কথা নয়। সরকারের বয়স মাত্র 2 মাস, এবং সঙ্গত কারণে এই 2 মাসে তাদের জীবনে অনেকগুলো অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে। ইরান যুদ্ধ, দেশের অর্থনৈতিক যে দুরবস্থা, আইন শৃঙ্খলার অবনতি, এবং দেশি বিদেশি যে চক্রান্ত, তার মধ্যে মার্কিন ডিপ স্টেটের যে তৎপরতা, এই তৎপরতার কারণে সরকারের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। 2 নম্বর হলো যে গত 18 মাসে পর্দার আড়ালে যে সকল ঘটনা ঘটেছে এবং বিএনপির সঙ্গে যে সকল কাণ্ড ঘটানো হয়েছে, বলতে গেলে বিএনপিকে নাকে দড়ি দিয়ে ইউনূস জামানাতে 18টি মাস যেভাবে ঘোরানো হয়েছে, যেভাবে তাদেরকে অপমান এবং অপদস্থ করা হয়েছে, তার আগে শেখ হাসিনার জামানাতে 17টি বছর ধরে যে নির্মমতা এবং নৃশংসতা চালানো হয়েছে, ফলে তাদের যে আত্মবিশ্বাস, তাদের যে কাজ করার প্রেরণা, চিন্তা করার ক্ষমতা, এবং একটা রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার জন্য যে সাহস এবং শক্তি দরকার, সেটি যথেষ্ট ঘাটতি তাদের আছে। এবং এটা রিবিল্ড করা, নতুন করে এগুলো গড়ে তোলার জন্য যে অনুকূল পরিবেশ দরকার, সেই অনুকূল পরিবেশটি হঠাৎ করে প্রতিকূল হয়ে পড়েছে। কেন প্রতিকূল হয়ে পড়েছে, কিভাবে হয়েছে, সেই বিষয়গুলো বলবো। তার আগে আপনাদের সামনে কতগুলো বাস্তব চিত্র তুলে ধরি। যেমন ধরুন, অল অন এ সাডেন, কোনো কথা নাই বার্তা নেই, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত গেলেন। কেন গেলেন, কি কারণে গেলেন, এটা কোনো সুনির্দিষ্ট এজেন্ডা না থাকলেও বাংলাদেশের কাছে ছিল একরাশ আশা এবং আকাঙ্ক্ষা। তো সেই আশা আকাঙ্ক্ষার ফলশ্রুতিতে ভারতে ইতিবাচক কিছু একটা হয়েছে, এটা আমরা এখন পর্যন্ত টের পাইনি। নর্মালি পররাষ্ট্রমন্ত্রী গেছেন, তার সঙ্গে অজিত দোভালের বৈঠক হওয়ার কথা, তার সঙ্গে জয়শঙ্করের যে বৈঠক, সেই বৈঠকে কিছু অমীমাংসিত বিষয়ের ব্যাপারে মীমাংসা হওয়ার কথা। এমনকি যদি ভারত সরকারের উদারতা থাকতো, তাহলে সেক্ষেত্রে তিনি একটি সৌজন্য সাক্ষাৎ হলেও নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারতেন, অমিত শাহের সঙ্গে দেখা হতো, তারপর এমনকি রাষ্ট্রপতির সঙ্গে তার দেখা হতে পারত। কিন্তু তার কোনো কিছু হয়নি। তিনি এসেছেন এবং তিনি ভদ্রলোকের মতো চুপচাপ কিছু কথাবার্তা বলার চেষ্টা করছেন, কিন্তু সেটি আশাব্যঞ্জক নয়। তিনি এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হবেন, যেটি এরশাদ জামানাতে একসময় হুমায়ুন রশিদ চৌধুরী হয়েছিলেন। তো এটি আবার তিনি হবেন এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ত হয়ে পড়বেন। এই জন্যে দেশের কাজ বাদ দিয়ে এখন তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসাবে ভোট পাওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। অথচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে যেভাবে দলীয় লোক থাকা দরকার, দলের এজেন্ডা বাস্তবায়ন দরকার, এবং যেভাবে প্রধানমন্ত্রীর যে অভীষ্ট লক্ষ্য, উদ্দেশ্য, কামনা বাসনা এই মন্ত্রণালয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়া দরকার, সেই কাজটি যিনি আছেন জনাব খলিলুর রহমান, তিনি করতে পারবেন না। তিনি বাইরের মানুষ, অন্য দলের মানুষ, অন্য গ্রুপের মানুষ, অন্য জমানার মানুষ, যার সঙ্গে বিএনপি কোনো যোগ নেই, অথচ তার উপর নির্ভর করা হয়েছে এবং তার সঙ্গে যাকে দেয়া হয়েছে উপদেষ্টা রূপে, তিনি জনাব খলিলুর রহমান সাহেবের সহযোগী রূপে বিভিন্ন জায়গাতে যান। তার আচার আচরণ, কথাবার্তা, চালচলন দেখে একটা শিশুও মনে করবে না যে তিনি জনাব খলিলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখেন। আর পররাষ্ট্র বিষয়ে তার যে ধীশক্তি, এটি আছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। তিনি জাস্ট দেখছেন, শুনছেন, শিখছেন এবং ক্ষেত্র বিশেষে প্রোটোকল মেনটেন করছেন, দ্যাটস অল। তো এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এর ফলে কি হচ্ছে, পররাষ্ট্র বিষয়গুলো নিয়ে ফিসফাস হচ্ছে। খলিলুর রহমান কি আমেরিকার লোক, ডিপ স্টেটের লোক, ডক্টর ইউনূসের লোক, নাকি ভারতের লোক?
নাকি বিএনপির লোক, এগুলো নিয়ে কিন্তু প্রচন্ড ফিসফাস হচ্ছে। এবার আসুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। এখানে বিএনপির সবচেয়ে চৌকস, সবচেয়ে যোগ্য, সবচেয়ে ত্যাগী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যিনি তারেক রহমান সাহেবের প্রতিবিম্ব হয়ে কাজ করেছেন, সেই জনাব সালাউদ্দিন, যাকে বলা হয় ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, যাকে বলা হয় তারেক রহমান সাহেবের বিশ্বস্ত ভ্যানগার্ড, যাকে মনে করা হয় পরবর্তী দলের মহাসচিব, ইত্যাদি আরো অনেক কিছু, সেই সালাউদ্দিন আহমেদ, তাকে নিয়ে কিন্তু ফিসফাস কম হচ্ছে না, বরং খলিলুর রহমান সাহেবের চেয়ে বেশি। এবং তিনি এখন সারা বাংলাদেশের হিংসার পাত্র, ঈর্ষার পাত্র। কেন তারেক রহমান সাহেব তাকে এত ভালোবাসেন, কেন তার হাতে সবকিছু ছেড়ে দিয়েছেন, কেন তিনি তারেক রহমান সাহেবের এত প্রিয় পাত্র হয়ে উঠলেন, কিভাবে হলেন, উদ্দেশ্য কি, এগুলো নিয়ে বহু ফিসফাস। তার যারা শত্রু, তারা কেউ তাকে সালাউদ্দিন বলছেন, কেউ তাকে শিলং সালাউদ্দিন বলছেন, কেউ তাকে যাকে বলা হয় এস আলমের প্রতিনিধি বলার চেষ্টা করছেন, এবং তাকে ছোট করার জন্য তার প্রতিপক্ষ, তার শত্রু যারা আছে, এমন কোনো কর্ম নাই যেগুলো প্রকাশ্যে এবং গোপনে করছেন না। ফলে এই মানুষটি তার সমস্ত যোগ্যতা, অভিজ্ঞতা, সততা কিংবা অন্য যে সকল গুণাবলী রয়েছে, সবগুলোকে তিনি রীতিমতো একেবারে পটেটো, মানে যাকে বলা হয় চিপস, আলু ভাজি করে ফেলেছেন, অথবা আলু ভর্তা বানিয়ে ফেলেছেন। তার মুখে হাসি নেই। তার যে ইমেজ, এটিকে এনলাইটেন করার জন্য একটা ফেসবুক পেজে তাকে জাস্ট অভিনয় করানো হয়েছে। তিনি একবার পাঞ্জাবি পরেছেন, সমুদ্রের তীরে হাসছেন, তারপরে নেপথ্যে গান বাজছে, তিনি হাত নাড়ছেন, পিছন থেকে যে লাইট অ্যান্ড সাউন্ড আসছে, দেখে মনে হয় যে তিনি দেবদূত। কিন্তু প্রতিপক্ষ, বিশেষ করে জামাত শিবিরের যারা লোকজন আছে, তারা তাকে নিয়ে যে সকল কুৎসা রটনা করছে, সেটার পরিমাণটা বেশি হচ্ছে, ফুসফাস হচ্ছে। এবং যে সকল ফুসফাস হচ্ছে, সেটা সরকারের জন্য, তার জন্য, তারেক রহমান সাহেবের জন্য ভালো কোনো খবর না। মানুষ প্রশ্ন করছে, ফিসফাস করছে যে সেনাবাহিনী কেন এখনো ব্যারাকে ফিরে এলো না, সেনাবাহিনীর কতদিন থাকবে, এই সরকারের উপরে জেনারেল ওয়াকারের ক্ষমতা কতটুকু আছে, ক্যান্টনমেন্টের ক্ষমতা কতটুকু আছে। যেহেতু এগুলো স্পর্শকাতর বিষয়, এগুলো নিয়ে কিন্তু ফিসফাস হচ্ছে। আপনি সেই ফিসফাস বন্ধ করতে পারবেন না। ফিসফাস হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের কিচেন ক্যাবিনেটে কারা কারা আছেন, কারা তার সিদ্ধান্ত গ্রহণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি কি সব সিদ্ধান্ত নিজে নেন, নাকি কেউ তাকে প্রভাবিত করে? তিনি যে বক্তব্যগুলো দেন, সেগুলো কে লিখে দেয়? তিনি যে ইতিমধ্যে পাবলিকলি অনেকগুলো ভুলভাল করেছেন, সেটার জন্য কি তিনি অনুতপ্ত, বা তিনি কি নিজেই ভুলগুলো করেছেন, নাকি তাকে দ্বারা এই ভুলগুলো করানো হয়েছে, এগুলোর ব্যাপারে তিনি কি সচেতন, ইত্যাদি ইত্যাদি নানা রকম প্রশ্ন। আর তিনি যেভাবে অনাড়ম্বর জীবনযাপন করছেন, এটি কি দীর্ঘমেয়াদে চলবে? তিনি যে মানুষের সাথে সহজ সরল স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন, এটি কি অন্তর থেকে, নাকি এটা তার অভিনয়? তিনি যে জ্ঞানী গুণী ব্যক্তিদের সাহচর্য পাচ্ছেন না, অথবা তিনি হঠাৎ করে আব্দুল আবু সাইদ সাহেবের মতো জ্ঞানী গুণী ব্যক্তির সাহচর্য পেয়ে গেলেন, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি, কোনটি সত্য, কোনটি মিথ্যা, এগুলো নিয়ে নিদারুণভাবে ফিসফাস হচ্ছে। ফিসফাস হচ্ছে আমেরিকাকে নিয়ে, ফিসফাস হচ্ছে গুপ্ত শক্তি নিয়ে, ফিসফাস হচ্ছে জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে, ফিসফাস হচ্ছে জামাতের সভাপতির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে, ফিসফাস হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা নাকি শত্রুতা, ফিসফাস হচ্ছে জামাতের সঙ্গে সমঝোতা নাকি শত্রুতা, ফিসফাস হচ্ছে সংসদের বিভিন্ন মন্ত্রীদের নিয়ে, যে এই মন্ত্রীরা কি থাকবে, নাকি বাদ পড়বেন, নাকি পরিবর্তন হবে, নাকি দপ্তর পরিবর্তন হবে, যারা ইতিমধ্যে ব্যর্থ হয়েছেন তাদের কি হবে। আর একজনই